আসসালামু আলাইকুম। আজ ২৮ মে ২০২৫ বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে এবার নিজেই ফেঁসে গেলেন ৭১ টিভির মালিক। বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত। ফাঁসির প্রস্তুতি নিয়ে রেখেছিলাম, জানালেন জামায়াত নেতা আজহারুল ইসলাম। এবার বিস্তারিত। দৈনিক আমার দেশ সম্পাদক মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করে এবার নিজেই ফেঁসে গেলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক মোস্তফা কামাল। দুদকের মামলায় তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা করার পর ফ্রান্স প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এক ভিডিওতে শেখ হাসিনার সহযোগী হিসেবে মোস্তফা কামালের নানা অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে দুদকের উপপরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইমা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের CSR তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, ট্রাস্টি, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ও শেখ হাসিনার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগ অনুসন্ধানের জন্য 7 সদস্য বিশিষ্ট অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত সংশ্লিষ্ট মোস্তফা কামাল সপরিবারে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট উল্লেখিত ব্যক্তি বর্তমানে পলাতক আছেন। তিনি দেশ ত্যাগ করলে অভিযোগটির অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন। গত ২১ এপ্রিল ঢাকার যুগ্ম জেলা জজ চতুর্থ আদালতে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন ৭১ টিভির মালিক এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। মামলায় বিবাদী করা হয় আমার দেশের সম্পাদক প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও 4 সাংবাদিককে। মামলার আর্জিতে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে দৈনিক আমার দেশ গত 17 এপ্রিল ১ লাখ কোটি টাকা পাচারের মেঘনা গ্রুপ শিরোনামের সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদ প্রচারের মাধ্যমে বিবাদীরা বাদী ও বাদীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করেছেন। মামলায় আমার দেশের প্রতিবেদক, বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক রিপোর্টার কাউসার আলম, রোহান রাজীব ও ইমদাদ হোসাইনকেও বিবাদী করা হয়। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, এন সার্কেলে বাংলাদেশকে ঘিরে ফেলছে ভারত। খবরে বলা হয়, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ করতে গিয়ে অবকাঠামো উন্নয়নে বাংলাদেশের চারপাশ ঘিরে ফেলছে ভারত। এই উন্নয়ন অবকাঠামোতে দক্ষিণে বঙ্গোপসাগর থেকে শুরু করে বাংলাদেশের বাকি 3 দিকে সড়ক ও রেলপথ থাকছে। পশ্চিমে মিয়ানমারের আরাকান রাজ্যের ভেতর দিয়ে বাস্তবায়িত হচ্ছে কালাদান প্রকল্প। এমনিতে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের বুক চিরে পূর্ব থেকে পশ্চিমে ট্রানজিট প্রকল্পের জন্য পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর আগে বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যমুনা সেতুকে ঘিরে রংপুর থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের সঙ্গে 4 লেন মহাসড়ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এই প্রকল্পে অর্থায়ন করছে জাপান। হাসিনার পতনের পর ওই প্রকল্প কিছুটা হোঁচট খেলেও তা সক্রিয় করে তুলতে জাপানের কাছে $1 বিলিয়ন বরাদ্দ চাচ্ছে বাংলাদেশ। জাপান সফরের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাতারবাড়িতে অবকাঠামো উন্নয়ন জোরদার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির তাগিদও দিয়েছেন। রাশিয়াকে ঘিরে ন্যাটো দেশগুলোর এন সার্কেল গড়ে তোলার অভিযোগ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে যায়। বাংলাদেশের উত্তর চিকেন নেকে ভারতের মিসাইল ও জঙ্গি বিমান মোতায়েন ছাড়াও ফেনী চিকেন নেক বিচ্ছিন্ন করে ফেলার উস্কানিমূলক বার্তা ভারতীয় মিডিয়াগুলো অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে। এসব দিক বিবেচনা করলে ভবিষ্যতে বাংলাদেশের চারপাশ ঘিরে ভারতের এ ধরনের অবকাঠামো সামরিক আগ্রাসনে ব্যবহার হতে পারে কিনা সে প্রশ্নেরও গুরুত্ব রয়েছে।
ভারতীয় মিডিয়া দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে বাংলাদেশের বাইরেও তাকাতে হবে। বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে কলকাতা সিত্তে আইজল করিডোর উত্তর পূর্বের মূল চাবিকাঠি। বাংলাদেশের উন্নয়নের জন্য উত্তর পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বিকল্পগুলোর উপর নতুন করে মনোযোগ দেওয়া প্রয়োজন, বিশেষ করে মিয়ানমার হয়ে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজে হাঁপিয়ে উঠছেন। ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। সদ্য কারামুক্ত জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম স্মৃতিচারণ করে বলেছেন, 2019 সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকেই আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফাঁসির মঞ্চে উঠে আল্লাহর কাছে হাজির হব, আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমি সবার কাছ থেকে কিন্তু বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যে আমানত ছিল দিয়েও দিয়েছিলাম। মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় 14 বছর পর মতবিনিময় সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে খালাসের আদেশ দেন। কেরানীগঞ্জ কারাগারের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এটিএম আজহারুল ইসলাম। আদালতের খালাসের রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর বুধবার সকাল 9টা 5 মিনিটে কারামুক্ত হন তিনি। বুধবার সকাল 11:30টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে তার মুক্তি উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে তিনি স্মৃতিচারণা করে দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, আলহামদুলিল্লাহ, আমি শারীরিক এবং মানসিকভাবে ভালো আছি। বয়সে বার্ধক্যে উপনীত হলেও আমি চিন্তা চেতনায় এখনও যুবক। তিনি আরও বলেন, আমি চিন্তাও করিনি আপনাদের সামনে এভাবে দাঁড়িয়ে কথা বলবো। আমি সেরকম বক্তাও নই দাঁড়িয়ে কথা বলতে পারবো। আগে জানলে বুঝলে হয়তো বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুতি বা নোট নিয়ে আসতাম। এটিএম আজহারুল ইসলাম বলেন, 2019 সালে আদালত যখন ফাঁসির হুকুম দিলেন তখন থেকেই আমি প্রস্তুতি নিয়ে রেখেছিলাম আল্লাহর কাছে হাজির হব, আর এটাই আমার জন্য সহজ পথ। কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই আমি সবার কাছ থেকে কিন্তু বিদায় নিয়েছিলাম। আমার কাছে যার যে আমানত ছিল সেটা দিয়ে দিয়েছি। 2019 সালের ডিসেম্বর মাসের দিকে করোনার মধ্যেই যেন আল্লাহর করুণা হলো। দেরি হতে হতে 5-6 বছর তো কেটে গেল। কন্ডেম সেলে ছিলাম। সবচেয়ে বেশি কষ্ট হয়েছে 2 নম্বর ফাঁসির সেলে 10 মাস থাকার সময়। এরপর 4 নম্বর সেলে আনা হয়। সেখানে অনেক রেস্ট্রিকশন থাকলেও ভালোই ছিলাম। তিনি বলেন, 5 আগস্টের সকাল পর্যন্ত আমার ধারণা ছিল, যেহেতু আওয়ামী লীগের অতীত ইতিহাসটা আমার জানা, যে 5, 10, 20 হাজার মানুষ মরলেও তারা ক্ষমতা ছাড়বে না। 5 আগস্ট সকালের দিকে প্রিজন সেল থেকে আমি তাকিয়ে দেখি শাহবাগ টিএসসির দিকে অনেক লোক। আমি দেখছি ছোট একটা বাচ্চা দাঁড়িয়ে থাকা পুলিশকে ঘুষি মারতেছে। তখন আমি বলছিলাম, এই সরকার আর থাকতে পারবে না। মানুষের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে সরকার জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর তো সবই আপনাদের জানা। আজকে মুক্ত হলাম। কি কারণে আমাকে গ্রেপ্তার করা হয়েছে? এমন প্রশ্ন তুলে আজহারুল ইসলাম বলেন, আমার তো জমি জমা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নেই। আমি আসলে ইসলামী আন্দোলন করি, এটাই অপরাধ। নিজামী মুজাহিদ ভাই গ্রেপ্তার হওয়ার পরে আমি 1.5 বছর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছি। তখন পর্যন্ত আমি ভাবি নাই যে আমাকেও জেলে যেতে হবে, কিন্তু জেলে যেতে হয়। তবে তারা আটকাতে পারেনি, আমি বের হয়ে আসি। এরপর আমাকে আটকানোর জন্য আবারও জেলে পাঠাতে যুদ্ধাপরাধের এই মামলা দেয়া হয়। তবে ইসলামী আন্দোলনের কর্মী বলেই এই দীর্ঘ সময়ে আমি সমস্যা বোধ করিনি। পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, যা অনভিপ্রেত বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেল দের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, এই আন্দোলনের সাথে পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের কোনো সম্পর্ক নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, যা অনভিপ্রেত বলে জানিয়েছে সরকার। মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নোবেলদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আন্দোলন প্রত্যাহার করে কর্মস্থলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় বলছে, এই আন্দোলনের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের কোনো সম্পর্ক নেই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে পল্লী বিদ্যুৎ সংস্কার বিষয়টিকে অজুহাত হিসেবে সামনে এনে পল্লী বিদ্যুৎ সমিতির কিছু কর্মচারী দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, যা অনভিপ্রেত। তথাকথিত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন নামক অনিবন্ধিত একটি সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি সরকারের গোচরীভূত হয়েছে। এরূপ সংগঠন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির কোনো বৈধ সংগঠনের প্রতিনিধিত্ব করে না। দেশব্যাপী নিয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতির নিবেদিত কর্মকর্তা কর্মচারীদের সাথে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই। সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে ৮২ জনকে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। বুধবার সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে জৈন্তাপুরে ৬৬ ও ছাতকে ১৬ বাংলাদেশি নাগরিকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টা থেকে ভোর ৪টা পর্যন্ত শ্রীপুর বিওপি কর্তৃক ৩২ জন ও মিনাটিলা বিওপি কর্তৃক ২০ জনকে অবৈধ অনুপ্রবেশের কারণে আটক করা হয়েছে। এছাড়াও একই দিনে ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ ছাতক উপজেলার নোয়াকোট বিওপিতে আরও ১৬ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এর পাশাপাশি জৈন্তাপুর উপজেলায় জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ জৈন্তাপুর বিওপিতে আরও ১৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে বুধবার সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের ছাতকে মোট ৮২ জনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করল বিজিবি। ৪৮ বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে ৩:৩০ থেকে ৪:৩০টার ভেতরে সিলেট ব্যাটালিয়নের অধীন ৩টি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক কয়েকটি গ্রুপে মোট ৬৮ জনকে পুশিন করে এবং সবাইকে বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী পুশিনকৃত সবাই বাংলাদেশি নাগরিক, যারা এর আগে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গমন করে। এর মধ্যে সিলেট জেলার অন্তর্গত মোট ৫২ জন, যার মধ্যে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত সিঙ্গাবাড়ি নামক স্থান থেকে ৬ পরিবারের মোট ২০ জন আটক হন। তার মধ্যে পুরুষ ৬, নারী ৭, শিশু ৭। সবার বাড়ি কুড়িগ্রাম জেলায়। এবার খুব জরুরি ১ মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনীন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অহর্নিশি মোনাজাত করি, অনেক সময় নামাজ শেষে প্রার্থনা করি, অথবা মনে মনেই অনেক কিছু প্রত্যাশা করি। আপনি দীর্ঘদিন ধরে মনে মনে কোনো কিছু চাইছেন অথবা মোনাজাতে আল্লাহর কাছে বলছেন, কিন্তু কবুল হচ্ছে না। আপনি অধৈর্য হবেন না। আপনি মনে রাখবেন, এমন একটা সময় আসবে তখন আপনার এই মোনাজাত অক্ষরে অক্ষরে প্রতিফলিত বা বাস্তবায়ন হবে, কিন্তু তার আগ পর্যন্ত আপনাকে ধৈর্য ধরতে হবে। ধরুন, আপনি একটা জিনিস আজকে চাইলেন, সেটা আজকেই পেয়ে গেলেন, তার মূল্য আপনি বুঝবেন না, অথবা আজকে পেলে আপনি বিপদেও পড়তে পারেন। সুতরাং আপনি প্রার্থনা করে যান মনে প্রাণে। অবশ্যই প্রার্থনায় আন্তরিকতা থাকলে আপনি পাবেন আপনার আকাঙ্ক্ষিত বিষয়টি। ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বুধবার আবারও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চাওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন এবং বলেন, মধ্যপ্রাচ্য নিয়ে ফরাসি নীতিতে কোনো দ্বৈত মানদণ্ড নেই। কূটনীতিক ও বিশেষজ্ঞদের মতে ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দিকে ঝুঁকছেন, একটি পদক্ষেপ যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা দেশগুলোর মধ্যে মতপার্থক্যকে আরও গভীর করতে পারে। ফরাসি প্রেসিডেন্ট ইন্দোনেশিয়ায় বক্তব্য রাখছিলেন।
ম্যাক্রো বলেন, শুধুমাত্র একটি রাজনৈতিক সমাধানই শান্তি ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদে ভবিষ্যৎ গঠন করতে পারে। তিনি আরও বলেন, সৌদি আরবের সঙ্গে মিলে আমরা শীঘ্রই নিউ ইয়র্কে গাজা নিয়ে একটি সম্মেলনের আয়োজন করব, যার মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল রাষ্ট্র ও তার এই অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাসের অধিকারকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নতুন গতি আনা হবে। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। দেশটি জানিয়েছে মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল মঙ্গলবার ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্ট পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, মানবিক আইন লঙ্ঘনের জন্য ব্যবহৃত অস্ত্র বার্লিন রপ্তানি করবে না। এটি গাজার পরিস্থিতি নিয়ে জার্মানির এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলার পর থেকে জার্মানি ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে আসছিল, যদিও আন্তর্জাতিকভাবে ইসরায়েল ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছিল। জার্মানি এই নীতির পরিবর্তন এমন সময়ে এসেছে যখন ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েল নীতি পুনর্বিবেচনা করছেন এবং ব্রিটেন, ফ্রান্স ও কানাডা গাজার পরিস্থিতি নিয়ে কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে। WDR ব্রডকাস্টারকে দেয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল বলেন, জার্মানির ইসরায়েলের প্রতি ঐতিহাসিক সমর্থনকে ভুলভাবে ব্যবহার করা উচিত নয়। তিনি উল্লেখ করেন, গাজায় ব্যাপক বিমান হামলা এবং খাদ্য ও ওষুধের তীব্র সংকট পরিস্থিতিকে অসহনীয় করে তুলেছে। এর আগে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মের্জ ফিনল্যান্ডে এক সংবাদ সম্মেলনে গাজায় বিমান হামলার সমালোচনা করে বলেন, এই হামলাগুলো আর হামাসের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা দ্বারা ন্যায্যতা পাচ্ছে না এবং আর বোধগম্য নয়। ওয়াজিফুল বলেন, আমাদের ইহুদি বিরোধিতার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ লড়াই এবং ইসরায়েলের অস্তিত্ব ও নিরাপত্তার প্রতি আমাদের পূর্ণ সমর্থনকে গাজা উপত্যকায় বর্তমানে চলমান সংঘাত ও যুদ্ধের জন্য ব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছি, আমাদের খুব সাবধানে পরবর্তী পদক্ষেপগুলো বিবেচনা করতে হবে। তবে তিনি এ বিষয়ে আরও বিস্তারিত কিছু বলেননি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।